আসসালামু আলাইকুম। ভিভোর ভি সিরিজ সম্পর্কে প্রায় আমরা সবাই জানি, কারণ এটা একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন অথবা ক্যামেরা সেন্ট্রিক সিরিজ বলতে পারি। এবং মোটামুটি ভিভোর ভি সিরিজের ফোনগুলো আগে যে বিষয়টা দেখেছি 30 থেকে 35,000 টাকা লঞ্চ হতো, যেগুলো নাম্বার সিরিজ ছিল। বাট তারপরে আমরা দেখতে পেলাম যে সেগুলো লাইটের ভার্সন, যেমন V27e অথবা V29e, এগুলো 30 থেকে 35,000 টাকায় পাওয়া যাচ্ছিল। বাট এখন তার থেকেও লাইটের ভার্সন, যেমন আমার হাতে রয়েছে ভিভো V40 লাইট, এটাও 30 থেকে 33,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সো এই লাইটের ভার্সনের লাইট ফোনটা কতটা লাইট অথবা কতটা হেভি, সব কিছুই আজকের ভিডিওতে ক্লিয়ার করব। ভিভো V40 লাইট স্মার্টফোনটার দুটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হবে, 8/128 এবং 8/256। 8/128-এর দাম হতে পারে 29,999 টাকা এবং 8/256 দাম হতে পারে 32,999 টাকা। তবে কম বেশি হলে সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যেহেতু প্রাইসটা এখনো রিভিল হয়নি, সো আমি এটা আইডিয়া করছি। সো আমি আছি আপনাদের সাথে জাকারিয়া হাসান পার্থ, আপনারা দেখছেন জেকে টেক ভিডিও। আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে মোবাইল অ্যান্ড গ্যাজেট হাটের অফিসিয়াল ওয়েবসাইট। তাদের কাছ থেকে যদি এই স্মার্টফোন সহ যে কোনো স্মার্টফোন কিনেন, সেই ক্ষেত্রে কিন্তু আকর্ষণীয় একটা নেকব্যান্ড অফার থাকবে। পাশাপাশি এই স্মার্টফোনটার জন্য কিন্তু ইনস্ট্যান্ট প্রায় 1500 টাকার একটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইটের লিঙ্ক, যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে। দিস ইজ ভিভো V40 লাইট। 7.8 মিলিমিটার থিকনেসের সাথে এটার ওজন ছিল প্রায় 190 গ্রাম এবং স্মার্টফোনটার মধ্যে কিন্তু IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, তাই হালকা পানির ছিটে ফোটায় অথবা ধুলোবালিতে তেমন একটা সম্ভাবনা থাকছে না সমস্যা হওয়ার। এবং অনেকেই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করেন, ভাই আপনি ওয়াটার টেস্ট অথবা ড্রপ টেস্ট কেন করছেন না? আসলে সত্যিকার অর্থে এইসব ফোন তো আর আমাকে কোম্পানি পাঠায়নি। সো আমি যদি এগুলো করি তাহলে সেটার বেয়ার কিন্তু আমাকেই করতে হবে। সো এই জন্যই করতে পারছি না। তবে ইন ফিউচারে যদি কোম্পানি ফোন পাঠায় এবং আমাদের টেস্ট করার সুযোগ থাকে, অবশ্যই আমরা টেস্টগুলো আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। এই স্মার্টফোনটা আমরা দুটি কালার ভেরিয়েন্টে পাচ্ছি। একটি হচ্ছে টাইটেনিয়াম সিলভার কালার, অপরটি আমার হাতে থাকা অ্যামারন গ্রিন কালার। এবং এটার আউটলুকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটা হালকা স্লাইড করলে সমুদ্রের যে ঢেউ, সেটা যে স্প্ল্যাশের যে কালার, সেটা কিন্তু ফুটে উঠছিল। পাশাপাশি ফিনিশিংটাও আমার কাছে বেশ স্মুথ মনে হয়েছে, কারণ এটার মধ্যে একটা ম্যাট ফিনিশ বডি দেখতে পাচ্ছি। যদিও স্মার্টফোনটা প্লাস্টিক বিল্ডের তৈরি, পাশাপাশি এটার যে সাইড ফ্রেম সেটাও প্লাস্টিক এবং এটার নাম দিয়েছে মেটালিক হাই গ্লস ফ্রেম, তবে এটা কিন্তু মেটাল নয়। তবে এটার যে সিলভার কালার রয়েছে সেটা ব্যাক প্যানেলে কিন্তু আপনারা গ্লাস দেখতে পাবেন এবং ইউভি লাইট অথবা সূর্যের আলোতে সেটা কিন্তু কালার পরিবর্তন করতে পারে। তবে যেই কালারটাই ব্যবহার করুন না কেন, স্মার্টফোনটাকে স্ক্র্যাচ ফ্রি রাখতে হলে অবশ্যই ব্যাক কভার ব্যবহার করার ট্রাই করবেন এবং মাস্ট বি একটা স্টিকারও ব্যবহার করার ট্রাই করবেন। তা না হলে যেই পরিমাণ গ্লসি ফ্রেম এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কালার ড্যামেজ হয়ে যাওয়ার চান্স রয়েছে। সো চেষ্টা করবেন আপনার ফোনটাকে সেফ রাখার। এবং এখানে রয়েছে প্রয়োজনীয় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন, পাশাপাশি হাইব্রিড সিম ট্রে পাবেন। 1 টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগও রয়েছে। এছাড়াও রয়েছে এখানে স্মার্ট অরা লাইট, যা দুটি টোনে হচ্ছে আউটপুট দেয়। এছাড়া স্মার্টফোনটার যে ওভারঅল সাইজ, সেটা আমার কাছে মোটামুটি কম্প্যাক্টই মনে হয়েছে, কারণ এক হাতে ধরতেও পারছিলাম। তবে একটু কমফোর্টেবলভাবে ব্যবহার করার জন্য 2 হাত ব্যবহার করতে পারেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ওপেন করলেই একটা পাঞ্চল ডিসপ্লে আপনারা দেখতে পাবেন এবং ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা একটু নিচের দিকে হয়ে গেছে, তবে এটা মোটামুটি ফাস্টই বলতে পারি। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি এবং এটা E4 অ্যামোলেড টাইপের একটা 1.7 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে। এছাড়াও এই ডিসপ্লেতে SGS আই কেয়ার ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে, পাচ্ছি 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং এটা ইউএফএ টেস্টে পুশ করতে পারে। তবে কিছু অ্যাপসের ক্ষেত্রে পুরোপুরি 120 হার্টজ পুশ করছিল না, সেখানে 90 হার্টজ এবং 60 হার্টজও দেখতে পেয়েছি। এছাড়া 300 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, তাই ইনস্ট্যান্ট টাচ রেসপন্স সহ টাচ লেটেন্সি নিয়ে কোনো সমস্যা পাইনি। 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছি, যা আউটডোরে পর্যাপ্ত ভিজিবিলিটি দিতে পেরেছে। তবে বরাবরের মতো এটার মধ্যেও কোনো ধরনের গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কিনা সে নিয়ে কোনো তথ্য কিন্তু ভিভো শেয়ার করেনি, তাই ধারণা করছি এটার মধ্যে কিন্তু কোনো গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা হয়নি। এছাড়াও এই ডিসপ্লেতে থাকছে না কোনো প্রকার HDR10+ সাপোর্ট, তাই 4K ভিডিওগুলো কিন্তু আপনারা OTT প্ল্যাটফর্মে দেখতে পারবেন না। তবে P3 কালার গেমোড থাকায় কন্টেন্ট দেখার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালোই ছিল, বেশ কালারফুল এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। ব্ল্যাক লেভেলটাও মোটামুটি দুর্দান্ত বলা যায়। এছাড়া স্মার্টফোনটার স্ক্রিন টু বডি রেশিও ছিল 91.9%। পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা এরিয়া আউট কিন্তু বেশ মিনিমাল করা হয়েছে। এবং স্পিকারের দিক থেকে এখানে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার, যাতে হাই রেস অডিও সাপোর্ট করে। পাশাপাশি 360 ডিগ্রিতে এটার সাউন্ড এক্সপিরিয়েন্স প্রডিউস করতে পারছিল এবং সাউন্ড শোনার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ভাইব্রেশন ব্যাক প্যানেল আমরা লক্ষ্য করিনি। তবে এটার যে সেকেন্ডারি স্পিকারটা ব্যবহার করা হয়েছে, এটা মূলত ইয়ার স্পিকারের সাথে রয়েছে। এখন এখানে 2টা স্পিকার রয়েছে আর একটা স্পিকার রয়েছে, সেটা এভাবে কখনোই বলা যাবে না। তবে এটার সাউন্ড ভলিউম
মোটামুটি ভালোই ছিল, মানে এটা 60-40-তে ডিভাইড হয়ে এটা সাউন্ডটা প্রডিউস করছিল। বাট এটার একটা সুবিধাও আছে, সুবিধা হচ্ছে এখানে সহজে ডাস্ট জমে যাওয়ার সম্ভাবনা থাকছে না, অথবা পানিতে পড়ে গেলে স্পিকার দিয়ে কিন্তু পানিতে ঢুকে যাওয়ার সম্ভাবনা খুবই কমে যাচ্ছে। সো বিষয়টা এটাও হতে পারে, বাট আমি এই বিষয় নিয়ে আপাতত মন্তব্য করছি না, তবে ঠিকঠাক আছে বলা যায়। ব্যাটারি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্সে আমরা 80 ওয়াটের চার্জার পাচ্ছি, যা দিয়ে 0 to 100% চার্জ করতে অলমোস্ট 50 মিনিটের মতো সময় লেগেছে। এবং আপনি যদি 15 মিনিট চার্জ করেন সেক্ষেত্রে 40% পর্যন্ত চার্জ করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি এই চার্জিং সিস্টেম কিন্তু 24 ডাইমেনশনে কাজ করে, তাই এটা কিন্তু অনেক বেশি সেফ বলা যায়। এছাড়া স্মার্টফোনটার যে অপটিমাইজ চার্জিং সিস্টেম সেটার মধ্যে যেমন ব্যাটারি হেলথও দেখা যাচ্ছিল, পাশাপাশি ফাস্ট চার্জিং মুডও রয়েছে। তাই এই বিষয়টা আমার কাছে একটু এফেক্টিভ মনে হয়েছে, কারণ আমরা অনেকেই আছি যে রাতে স্মার্টফোন চার্জ করে ঘুমিয়ে যাই। সো তারা যদি চান ফাস্ট চার্জিং অপশনটা বন্ধ করে রাখতে পারেন, সেক্ষেত্রে আই হোপ আপনার জন্য বেটার হবে এবং ব্যাটারি লংজিবিলিটির দিক থেকে কিছুটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন। এছাড়াও বক্সে আমরা পাচ্ছি একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, সিম ইজেক্টেড টুল, টাইপ A to টাইপ C চার্জিং কেবল, 80 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং এই চার্জার কিন্তু টোটাল 3টি মাধ্যমে চার্জ করে। আপনি 15 ওয়াট অথবা 18 ওয়াট এবং ম্যাক্স 80 ওয়াটে কিন্তু স্মার্টফোনটাকে চার্জ করার সুযোগ পাচ্ছেন। 5000 mAh ব্যাটারি দিয়ে মোটামুটি ভালো একটা চার্জিং ব্যাকআপই পেয়েছি। নর্মালি যদি কেউ ব্যবহার করে তারপর আরামসে এটা একদিন পার করে দিতে পারবে মিডিয়াম ব্রাইটনেসে। পাশাপাশি আমরা ফ্রি ফায়ার খেলে ট্রাই করেছি মিডিয়াম ব্রাইটনেসে, সেই ক্ষেত্রে প্রায় 5 ঘন্টার কাছাকাছি একটা স্ক্রিন অন টাইম দিতে পেরেছে। এছাড়া স্মার্টফোনের মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাপ এবং ফ্রি ফায়ার এবং অন্যান্য কিছু 2D গেম খেলে আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 8 ঘন্টার কাছাকাছি। 8GB র্যামের সাথে 8GB এক্সটেন্ডেড র্যাম রয়েছে, আর র্যাম টাইপ LPDDR4X। দুটি রম ভেরিয়েন্ট 128GB এবং 256GB, রম টাইপ UFS 2.2। সিপিইউ পাচ্ছি স্ন্যাপড্রাগন 685, যার মেইন ক্লক স্পিড 2.8 GHz। জিপিইউ পাচ্ছি অ্যাড্রিনো 610। এছাড়া ফান্টাসিস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি। ওএস আপডেটের দিক থেকে দুটি ওএস আপডেট পাবেন এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন। অন্তত বেঞ্চমার্কে স্কোর করেছে 3,51,000 প্লাস। সিঙ্গেল করেছিল 474 এবং মাল্টি করেছিল 1570। সিপিইউ থ্রটলিং টেস্টে আমরা বেশ ভালো রেজাল্টই দেখতে পেয়েছি, 92% পর্যন্ত পুশ করতে পেরেছে। এবং এখানে ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ অনুযায়ী স্কোর কিন্তু মোটামুটি পর্যাপ্তই ছিল। এখন এই সকল স্কোর দেখে আমার কাছে একটা বিষয় মনে হয়েছে যে স্মার্টফোনটা যেহেতু 30-35 হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, মানে এই প্রাইস সেগমেন্টের মধ্যেই, এখন এটা যে স্কোর ছিল সেটা কিন্তু 20,000 টাকার ফোনের সাথেও পারেনি। হ্যাঁ, আমি রিসেন্টলি একটা রিভিউ করেছি ইনফিনিক্স হট 50 প্রো অথবা 21,000 টাকায় টেকনো স্পার্ক 30 প্রো, সেগুলোর অন্তত বেঞ্চমার্ক স্কোর, গিগ বেঞ্চ স্কোর এটার থেকেও বেশি ছিল। আপনারা অলরেডি সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তবে স্মার্টফোনটার মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685, এটা মূলত 20-22 হাজার টাকার ফোনের মধ্যে অলরেডি আছে। তো সেই প্রসেসরটা যখন 30-33 হাজার টাকার একটি ফোনে পাওয়া যায়, সো বিষয়টা আমাদের কাছে একটু হতাশাজনক। র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে 8-9টা অ্যাপ কিন্তু আমরা খুব ইজিলি ব্যবহার করতে পেরেছি। অ্যাপ ওপেনিং টাইম মোটামুটি ফাস্টই বলতে পারি, তবে ট্রানজেকশনগুলো আরেকটু স্মুথ হওয়ার প্রয়োজন ছিল। এছাড়া স্মার্টফোনের মধ্যে আমরা অ্যাপ যখন সুইচ করছিলাম তখন হালকা চপি ফিল কিন্তু আমার কাছে মনে হয়েছে, এবং সব ধরনের অ্যাপ কিন্তু স্মার্টফোনটাতে ব্যবহার করতে পারবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে ব্যবহার করার ক্ষেত্রে আরেকটু স্মুথনেস হলে এটা ইউজ করে আরও বেশি মজা পেতাম। স্মার্টফোনটার মধ্যে আমরা বেশ কিছু গেম খেলে ট্রাই করেছি, এটার মধ্যে আমরা অনলাইন 2D 3D গেমগুলো তো ইজিভাবে খেলতে পারবো, কোনো সমস্যা পাইনি। ফুটবল গেমটা খেলেছি, সেটা কিন্তু 60 FPS এ মোটামুটি প্লেবল ছিল, তবে অ্যাকশন মুভমেন্টের ক্ষেত্রে হালকা ল্যাগ ফেস করেছি মাঝে মাঝে। এছাড়া ফ্রি ফায়ার খেলেছি আলট্রাতে হাই গ্রাফিক্সে, সেটা খেলার ক্ষেত্রে আবার কোনো সমস্যা পাইনি। আশফাল 9 গেমটাও খেলে ট্রাই করেছি, সেটাও মোটামুটি একটা স্মুথ প্লেব্যাক এক্সপিরিয়েন্স আমাদেরকে দিচ্ছিল। এছাড়াও এই স্মার্টফোনটার মধ্যে আমরা ইনশট অ্যাপে 3 মিনিট 45 সেকেন্ডের একটা ভিডিও রেন্ডার করেছি এবং সময় লেগেছে 3 মিনিট 48 সেকেন্ডের মতো, এবং এটার এমবি সাইজ ছিল 700 এমবির মতো। হ্যাঁ, আপনারা অনেকেই ভাবছেন কেন পাবজিটা টেস্ট করলাম না। আসলে এইটার যে প্রসেসর রয়েছে, এই প্রসেসর দিয়ে আমরা বেশ কিছু ফোন অলরেডি টেস্ট করেছি, সেগুলোর মধ্যেও এতটা ভালো রেজাল্ট পাইনি। এটার মধ্যেও আপনারা পাবেন না, কারণ এটার মধ্যেও প্রচুর ল্যাগ, ফ্রেম ড্রপ, এই বিষয়গুলো দেখতে পাবেন প্রসেসর অনুযায়ী বলছি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে অন্যান্য যে অপটিমাইজ গেমগুলো রয়েছে সেগুলো আবার খেলতে পারবেন, তেমন একটা প্রবলেম হবে না, যেগুলো আমরা অলরেডি বলেছি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে কিন্তু কোনো প্রকার কুলিং চেম্বার ব্যবহার করা হয়নি, তাই এটার মধ্যে যখন গেম খেলবেন সেই অবস্থায় কিন্তু হালকা পাতলা হিট হতে দেখবেন। চাইলে একটা গেমিং কুলার ব্যবহার করতে পারেন, অথবা ফোনটা রেখে একটু ঠান্ডা করে আবার পুনরায় গেম খেলতে পারেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটিতে 4G প্লাস ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, FM, GPS, ব্লুটুথ 5.0 এবং সেন্সরের জায়গা থেকে 36টি সেন্সর এখানে রয়েছে, তবে স্মার্টফোনটাতে কোনো প্রকার NFC সুবিধা থাকছে না। এছাড়া ক্যামেরার ক্ষেত্রে এখানে আমরা দুটি ক্যামেরা দেখতে পাবো। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8, আর সেন্সর হিসেবে রয়েছে জেএনএস সেন্সর, যা স্যামসাং এর একটি সেন্সর, 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল, যার অ্যাপারচার আবার অনেক বেশি 2.45।
স্পেশাল ফিচার হিসেবে এখানে আমরা পাচ্ছি স্মার্ট অরা লাইট, এআই ইরেজার, ডুয়াল ভিউ ভিডিও, স্লো মোশন ভিডিও, তবে পাচ্ছি না বোকে ভিডিও রেকর্ড করার সুবিধা। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার আলট্রা ওয়াইড সেন্সর কিন্তু ব্যবহার করা হয়নি। হ্যাঁ, এটা এই দাম বিবেচনায় থাকা প্রয়োজন ছিল এবং আমাদেরও প্রয়োজন। তাই আপনারা একটু কমেন্ট সেকশনে একটু নাড়াচাড়া দিয়ে যাবেন যে আপনাদের আলট্রা ওয়াইড লেন্সটা প্রয়োজন কিনা, কারণ আমার কিন্তু প্রয়োজন। ক্যামেরা আউটপুটের জায়গা থেকে আউটডোরে মোটামুটি একটা ডিসেন্ট ছবি পেয়েছি, তবে তার একটা উল্টো চিত্র দেখেছি লো লাইটে, কারণ সেই সময় ছবিগুলো অনেক সফট হয়ে যায়, তবে ব্রাইটনেস ধরে রাখতে পারলেও নয়েজ কিন্তু বেশ ভালো পরিমাণে বুঝতে পেরেছি। এছাড়া আউটডোরে ছবি তুললে সেই অবস্থায় আবার এজ ডিটেকশন বেশ ভালোই কাজ করছিল, পোর্ট্রেটের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া হাই ডাইনামিক রেঞ্জ, এটা যদি আরেকটু অপটিমাইজ করা হতো দেখতে হয়তো আরও বেশি ভালো লাগতো, তবে মোটামুটি চলনসই বলা যায় আর কি। এছাড়া ছবিগুলো দেখতে বেশ কন্ট্রাস্টি বলতে পারি এবং রেজাল্ট ভালো, তবে লো লাইট এবং মিডিয়াম আলোতে একটু স্ট্রাগল করে, এটা আমরা কিন্তু এই স্মার্টফোনটার ক্ষেত্রে দেখতে পেরেছি। যেহেতু এলএমসি এবং জি ক্যাম আপনি ব্যবহার করতে পারবেন, মানে এটার মধ্যে ক্যামেরা টু এপিআই সাপোর্ট রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আবার ভালো রেজাল্ট পাবেন। স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরা, সেখানেও আমরা আউটডোরে ভালো রেজাল্ট পেয়েছি, ভালো ডিটেলস ধরে রাখতে পারছিল, শার্পনেসের তেমন একটা ঘাটতি কিন্তু আমরা লক্ষ্য করিনি। তবে লো লাইটে অ্যাপারচার 2.45 হওয়ার ফলে এটার মধ্যে কিন্তু কিছুটা নয়েজ দেখতে পেয়েছি এবং ব্রাইটনেসটা আরেকটু বেটার হলে ভালো হতো, তবে চেষ্টা করবেন ভালো আলোতে ছবি তোলার। তবে দাম বিবেচনায় রেজাল্ট আরেকটু বেটার হতে পারতো। আর এইচ ডিটেকশনের ছবিগুলো সেটা মোটামুটি ঠিকঠাক ছিল, এইচডিআর এখানেও একটা অ্যাভারেজ রেজাল্ট করেছে। এখন 30 থেকে 33 হাজার টাকায় এই স্মার্টফোনটার মধ্যে যা যা পাচ্ছি, অনেক জায়গাতেই স্মার্টফোনটার মধ্যে কস্ট কাটিং করা হয়েছে। কস্ট কাটিং এর মধ্যে যেমন এটার মধ্যে আলট্রা ওয়াইড লেন্স আমরা পাচ্ছি না, পাশাপাশি দাম বিবেচনায় প্রসেসরটাও ঠিকঠাক পাইনি, পাশাপাশি ক্যামেরার রেজাল্ট আরেকটু বেটার হতে পারতো। এছাড়া স্মার্টফোনটার ক্যামেরাতে কিন্তু কোনো প্রকার ইএস অথবা ওএস ব্যবহার করা হয়নি, তাই আপনি যখন ভিডিও করবেন তখন একটু স্টেবল হাতে আপনাকে ভিডিও করতে হবে, তা না হলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না। এছাড়াও স্মার্টফোনটার মধ্যে দাম বিবেচনায় অন্যান্য ফোনের তুলনায় গেমিং রেজাল্টও বেশ কিছু জায়গায় পিছিয়ে থাকবে। ভালো দিকগুলোর মধ্যে একটা ভালো ডিসপ্লে পাচ্ছি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ভালো র্যাম রম, প্লাস ক্যামেরাটা রিয়ার ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাক বলা যায়। এছাড়া স্মার্টফোনটার ডিজাইনটা অসাধারণ এবং একটা ফাস্ট চার্জার, মানে 80 ওয়াটের একটা চার্জার স্মার্টফোনটার বক্সে প্রোভাইড করা হয়েছে। সো এই সকল ভালো দিকগুলো আমরা স্মার্টফোনটাতে খুঁজে পেয়েছি। এখন আপনার দিক থেকে যদি মনে হয় স্মার্টফোনটা আপনার জন্য বেটার হতে পারে, তাহলে আপনি পারচেস করুন, অন্যথায় স্মার্টফোনটাকে ইগনোর করে অন্য কোনো বেটার অপশন চুজ করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আপনাদের ভাই জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।